আমি তো দেখেই অবাক, গাছের বয়সটা হচ্ছে 500 বছর। মায়াপুরে আসার দ্বিতীয় দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘড়ির কাঁটায় বাজে প্রায় তখন 6টা মানে বুঝতেই পারছো কতটা সকাল। আগের দিন রাতে একটু ঘোরাঘুরি করেই চলে এসেছিলাম, কারণ ভীষণই শরীরটা খারাপ লাগছিল। জানালা খুলতেই দেখলাম প্রকৃতির একটা আলাদা দৃশ্য। হয়তো ভাবছিলাম যে নতুন জায়গায় ঘুমোতে একটু হয়তো প্রবলেম হবে, বাট আমার মুখ দেখে বুঝতেই পারছো চোখটা কেমন ফুলে গেছে। ঘুম থেকে উঠেই সকাল সকাল স্নান সেরে আমি এখন বেরিয়ে পড়েছি। তো হ্যালো এভরিওয়ান, তো সকাল সকাল বেরিয়ে পড়েছি সকালের আরতিটা দেখতে। আর তো স্নান করে নিয়েছিলাম, একটু গলাটা ধরে গেছে, তো পরে নিয়েছি একটা শাড়ি। তো চলো তোমাদের সাথে দেখা যাচ্ছে। আজকে আমাদের মায়াপুরের দ্বিতীয় দিন, তো কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। হরে কৃষ্ণ। বরাবরই মেয়েদের বেরোতে একটু লেট হয়, বুঝতেই তো পারছো। শাড়ি পরা থেকে শুরু করে নিজের সাজগোজ সবটাই নিজেকে করতে হয়। আজকে আমি একটা জিনিস ভীষণভাবে নোটিস করছি, যেমনই সাজো না কেন দেখবে একটু তিলক সেবা করলে পুরো মুখটা পাল্টে যায় না? হয়তো ভগবান শ্রীকৃষ্ণের আমি রাধা হতে পারবো না, কিন্তু আমার কৃষ্ণের তো রাধা আমি হতেই পারি। একটা নারী কালো হোক বা মোটা হোক, ফর্সা হোক বা রোগা হোক, সেসব কোনো কিছুই ম্যাটার করে না পুরুষের কাছে। হ্যাঁ, তবে যদি তোমার শখের নারী না হয়, অবশ্যই কিন্তু এই জিনিসগুলো ম্যাটার করবে। একটা জিনিস ভাবো তো, শ্রীকৃষ্ণ তো কখনোই রাধাকে স্ত্রী হিসেবে পেল, তবুও কিন্তু তাদের ভালোবাসা এতটুকুনও কমেনি। আজ পর্যন্ত তাদের ভালোবাসা বয়ে চলেছে। তাদের ভালোবাসাটা শুধু এই জন্মে, আগামী 7 জন্মে নয়, তাদের ভালোবাসাটা ছিল জন্ম জন্মান্তরের। গাড়ি ধরে ওখান থেকে চলে এসেছিলাম ইস্কনের ভেতরে। প্রাতঃ সকালে একটা আরতি হয়, তারপরে 7টা 40 একটা আরতি হয়, ওই আরতিটাই আমরা দেখতে যাচ্ছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে যাবে, আর দেখতেও পাবো না, তো ভাবলাম যে একটু দেরিটাই দেখবো। সকালে 7টা 40-এর আরতিটা শুরু হয়ে গেছে, এখন আমরা যাবো। দুর্ভাগ্যবশত যেহেতু ফোনটা নিয়ে যাওয়া নিষেধ, আমাদের আর কিছু করার ছিল না, ফোনটা রেখে যেতে হয়েছিল। ইস্কনে যেহেতু আরতিটা শুরু হয়ে গেছে, তাই লাইনে অতটাও ভিড় নেই, সবাই চলে গেছে ভেতরে। কালকে যেহেতু দুপুরের দিকে আমরা মায়াপুরে এসেছি, তাই পুজো দেওয়া হয়নি। মায়াপুর এসেছি আর ভগবানকে পুজো দেবো না তা কি হয় বলতো? তো মন্দিরে প্রায় 1 ঘন্টা আরতি দেখার পর পুজো দিয়ে এখন পুজোর প্রসাদ নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি গোশালা যাওয়ার উদ্দেশ্যে। তো মন্দিরে পুজো দেবো, তাই সকাল থেকেই কিছু খাওয়া হয়। বেলা 10টা বাজে, এখন আমরা বেরিয়েছি। আরতি নিয়ে যদি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে বলবো অসাধারণ। আর অসাধারণের থেকেও যদি কিছু হয় সেটাই। আমার মনে হয় এই জিনিসগুলো কোথাতেই বা বলাতেই কেউ প্রকাশ করতে পারবে না। সত্যিই যদি তুমি মন থেকে অনুভব করো, তাহলে তুমি বুঝতে পারবে। লিটারালি আমার গায়ে কাঁটা দিয়ে দিচ্ছিল, চোখ থেকে অবিরাম জল পড়ছে। অ্যাকচুয়ালি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই অনুভবটা কতটা অসাধারণ। আর আসার সময় ইস্কনের ভেতরে আমি কয়েকটা জিনিস কিনেছি, যেগুলো তোমাদেরকে আর দেখানো হয়নি। এতটাই খিদে পেয়ে গেছিল যে প্রসাদের ব্যাগ থেকে একটা লাড্ডু বের করে দুজনে মিলে ভাগাভাগি করে খেলাম। আর আমরা দুটো পুজো দিয়েছিলাম, একটা রায় শোনার জন্য আর একটা দিয়েছিলাম বাড়ির জন্য। তবে ইচ্ছে আছে রায় যখন বড় হবে একবার আসবো ওকে নিয়ে। এবারে আমাদের প্ল্যান ছিল যে একসাথে সবাই আসবো, কিন্তু আমাদের রায় শোনা যেহেতু ভীষণ ছোট, তাই প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছিল। আমাদের দুজনের মায়াপুরে আসাটাও কিন্তু হটচট প্ল্যান, এখান থেকে যেতে ইচ্ছে করছে না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মায়াপুরে আসলে কিন্তু সত্যি তুমি মায়ায় পড়ে যাবে। আমার এটা নিয়ে দ্বিতীয়বার মায়াপুরে আসা, এর আগে বাবা মার সাথে এসেছিলাম। তো এখন আমরা এসেছি গোশালাতে গোমাতাকে দেখতে। গোশালাতে আসলে তোমরা এই জিনিসগুলো একদম মিস করবে না, তাহলে তো তুমি ঠকেই যাবে। গোশালা থেকে যদি একবার লস্যি খাও, তাহলে তোমাকে বারবার খেতে ইচ্ছে করবে। ওখান থেকে নিয়েছিলাম 1 গ্লাস লস্যি, যেটা অর্ধেকের বেশি আমি খেয়ে নিয়েছি। এবারে যখন গোশালা এসেছিলাম, এখান থেকে দই খেয়ে গেছিলাম, তো ভাবলাম একবার ট্রাই করাই যাক। এটাকে তো মিষ্টি দই একদম বলা যাবে না, একবারে ক্ষীরের দই লাগছে। ওখান থেকে একটু ভোজন করে চলে গেছিলাম গোশালার গোমাতাকে দেখতে। এটা কি জিনিস জানো তো তোমরা, যে মায়াপুরে আসলে গরুকে গরু কখনো কেউ বলে না, এখানে আসলে সবাই গরুকে গোমাতা বলে ডাকে। এখানে মেয়েদেরকে বলা হয় মাতাজি, আর ছেলেদেরকে বলা হয় প্রভুজি। সম্ভবত এই গোমাতাগুলোকে জমিতে চাষ করার জন্য নিয়ে যাওয়া হয়। এগুলো দেখতে পাচ্ছ মুখের থেকে যেন কত বড় বড় শিং। গোশালাতে আসলে তোমরা বিভিন্ন ধরনের গোমাতা দেখতে পাবে। এই গোশালার সব থেকে বড় গোমাতা। এখানে অনেক ধরনের গোমাতা তোমরা দেখতে পাবে। অনেকে অসুস্থ, তাদের দাঁড়াতে পারছে না বা হাঁটতে পারছে না, তাদের জায়গা আলাদা। আর এদিকে দেখো সবাই কি সুন্দর আদর করছে। এখানে তোমরা গোশালায় ডোনেশন করলে গোমাতাদেরকে খাওয়াতে পারবে। বাড়ি যাবার কথা আছে, কোনো প্ল্যান হয়নি এখনো, তো আজকেই ভাবলাম একটু ভালো করে মায়াপুরটা ঘুরে নেব। গোমাতাকে দর্শন করে চলে গেছিলাম আমরা একটু ঘোরার উদ্দেশ্যে। ওখানে সামনেই তোমরা গাড়ি বুক করলে ওখান থেকে তোমাদেরকে মায়াপুরের মেন জায়গাটা ঘুরিয়ে আনবে। গাড়িতে ওঠার আগে অবশ্যই কিন্তু বার্গেনিংটা করে নিও, নাহলে আমাদের মতন তোমরাও ঠকে যাবে। আমরা যেহেতু সবাই নতুন, তাই আমাদেরকে একটু বাড়িয়ে বাড়িয়ে দামটা বলে। মিনিমাম তোমাদেরকে 500 600 এরকম বলবে, তোমরা 300 350-এর উপরে একদম যাবে না। অবশ্যই কিন্তু টাইমটা মেনশন করবে, কারণ ওরা প্রচুর তাড়াহুড়ো করে। তুমি যে মন্দিরটা দর্শন করেছিলাম, সেটার নাম আমার ঠিক মনে নেই। ওরা গিয়েছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কীর্তন করছিল, সেই কীর্তন করতে করতে তার খোলটা ভেঙে গেছিল, তো সেই খোলটা এখনো পর্যন্ত এখানে রাখা আছে। এই দিকটার দিকে আছে সন্ন্যাসদের সমাধি। এখনো সেই সুবিশ
বিশাল নিম গাছটা আছে। এই চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে চলে গেছিলাম আমরা চাঁদগাজির সমাধির কাছে। আমি তো দেখেই অবাক, এত বড় গাছ। এই গাছটার বয়স প্রায় আমার থেকে অনেক 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 বেশি, মানে গাছের বয়সটা হচ্ছে 500 বছর। হ্যাঁ, হয়তো আমাদের মনে এটা প্রশ্ন হতেই পারে, চাঁদগাজি কিন্তু একজন মুসলিম, মুসলিম হয়েও কেন সে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য হলো? তবে এর পিছনে অনেক ঐতিহাসিক গল্প আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু চাঁদগাজিকে বলেছিল, তুমি মারা যাওয়ার পরে তোমার সমাধি আমি নিজে হাতে দেবো। চাঁদগাজিকে এমনও বলেছিল যে তোমার সমাধির ওপর আমি এমন একটা গাছ লাগাবো, সারা বছর তোমার সমাধির ওপর ঝরে পড়বে ফুল। চাঁদগাজি যখন মারা যান তার সমাধি নিজে হাতেই দিয়েছিল চৈতন্য মহাপ্রভু এবং তার সমাধির ওপর লাগিয়েছিল একটি গোলক চাপার গাছ, তার ফুল সারা বছর তার সমাধির ওপর ঝরে পড়বে। এই বৃদ্ধ এই গাছটারই দেখাশোনা করে। এর থেকেই চাঁদগাজির সম্বন্ধে অনেক কিছু জেনেছি। আমার যে কানে ফুলটা দেওয়া আছে ওটাও কিন্তু ওই গাছেরই ফুল। ওখান থেকে চলে গেছিলাম আমরা জগন্নাথ দেবের মন্দিরে। এখানে আমার দ্বিতীয়বার আসার সময় আমরা একটু খেয়েছিলাম পিয়ারা মাখা। চলো এবারে একটু জগন্নাথ দেবকে দর্শন করে আসি। তো খুব একটা কিন্তু ভিডিও করতে দেয় না, তবে এখানে কিন্তু ভিডিও করেছি আমি। সৌভাগ্য বলো তো, যখনই জগন্নাথ দেবের আরতি হচ্ছে তখনই আমরা গিয়েছিলাম। ওখানে অনেকটা সময় ধরে জগন্নাথ দেবের আরতি দেখার পর চলে গেছিলাম একটু চারিদিকটা ঘুরতে। আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। ভিডিওতে তোমাদেরকে শ্যামকুণ্ডু, রাধাকুণ্ডু আর মাসির বাড়িটা দেখাতে পারলাম না, তবে পরের ভিডিওতে অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো। আমাদের মায়াপুরের গল্প এখানে শেষ নয়, দেখা যাচ্ছে অন্য একটা গল্প নিয়ে। লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। বাই।